বিপ্লব যদি ব্যর্থ হয় বাংলাদেশ ব্যর্থ হবে। প্রফেসর ইউনূস 2 মাসের সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা 17 বছরেও আপনারা সেটা পারেন নাই। যদি কোনো কারণে নির্বাচন বিলম্বিত হয় নতুন এক সংকটের মধ্যে যাবে বাংলাদেশ। রাষ্ট্র সংস্কার কিন্তু সহজ কাজ না, এটা কঠিন এবং জটিল প্রক্রিয়া। আপনারা যত সহজে বলছেন তত সহজ কাজ নয়। আর বাংলাদেশ আমরা কি পেয়েছি? বাংলাদেশে আমরা নানা ধরনের নানা কিসিমের সরকার পেয়েছি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কখনো রাষ্ট্র চলেছে গণতন্ত্রে, কখনো চলেছে একদলীয় শাসনে, কখনো জরুরি জমানায়, কখনো সেনা শাসনে। আর এখন যে সরকারটা আছে সেটাও কিন্তু সেনাবাহিনীর সমর্থনে। আমরা রাজনীতিবিদরা পারি না কেন? তার কারণ হচ্ছে আমরা শুধু ক্ষমতায় যেতে চাই। ক্ষমতায় গেলে আপনাকে ওই যখনই চিন্তা করেন, এখন আমরা টায়ার্ড, ক্লান্ত হয়ে গেছি যে এখনই বোধহয় নির্বাচন দেওয়া দরকার। আমি আপনাদের পক্ষ নিচ্ছি বলবো না, আমি ওদেরও পক্ষ নিব। যদি কোনো কারণে নির্বাচন বিলম্বিত হয় তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি নতুন এক সংকটের মধ্যে যাবে বাংলাদেশ। আর এই সংকটটা হবে এক আদলহীন রাষ্ট্রে পরিণত হতে পারে বাংলাদেশ, যেটা আমরা কখনো কেউ চাই না। আর দেশটা তো আপনার কী অবস্থায় আছে আপনার সবাই জানেন। আগে নির্বাচন কিভাবে হতো? এই দামি নির্বাচন বলছেন বা অন্য নির্বাচন আমরা দেখেছি তো। নির্বাচন পরিচালনা করতেন আমলারা, রাজনীতিবিদরা না। লোক দেখানো একটা তামাশা হতো। আমলারা ঠিক করে দিতেন কে নির্বাচিত হবে কে না। মিডিয়া কুয়েস কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন। ঘোষণা দিয়ে দেওয়া হতো এই নির্বাচন হয়ে গেছে, মিস্টার সোয়েনসো ইলেক্টেড হয়ে গেছেন। এই পরিস্থিতির থেকে আমরা বের হতে পারি নাই। আসলে সত্য কথাটাই হলো এই। একটা হচ্ছে যে আইনের শাসন না থাকলে কিন্তু কোনো সংস্কার করেও কোনো লাভ হবে না। সংস্কার আমি চাই, সংস্কারের পক্ষে আমি, কিন্তু মনে রাখতে হবে যে এই সংস্কার যদি এইরকম হয় যে আইনের শাসন প্রতিষ্ঠিত হলো না, সংস্কার হয়ে গেল, তাহলে কিন্তু আপনাদের কোনো বেনিফিটই হবে না। আবার যে একচক করে যাব। ওই যে শেখ হাসিনার ফিরে আসার ব্যাপারটা নিয়ে আপনারা যেটা বলছেন, এই আশঙ্কার কথা কিন্তু সবাই বলছেন। এটার মূল কারণ কি জানেন? মূল কারণটা হচ্ছে যে কোনো বিপ্লবের পরে মানুষের প্রত্যাশা থাকে অনেক, আকাশসম প্রত্যাশা। প্রফেসর ইউনূস 2 মাসের সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা 17 বছরেও আপনার সেটা পারেন নাই, সেটা চানও নাই। আবার সেই অবস্থাতেই আপনার কথা বলার স্বাধীনতা ছিল না, লেখার স্বাধীনতা ছিল না, বাড়িতে বসে আপনি সমালোচনা করতে পারেন, আপনার টেলিফোন ছিল নিয়ন্ত্রিত, তাদের কাছে কন্ট্রোল, আপনি কিছু করতে পারেন নাই। আপনার নিশ্চয়ই জানেন তিউনিসিয়া এবং মিশরে বিপ্লব হয়েছিল। তিউনিসিয়াতে এসেছে একটা দুর্বল গণতন্ত্র, আর মিশরে কিন্তু সেনা শাসন এসেছে। বিপ্লব ব্যর্থ হয়েছে, মানুষ হতাশ হয়েছে, সেনা শাসনের মধ্যেই রয়েছে। আমাদের এখানে সেই আশঙ্কা যে নেই তা কিন্তু বলা যাবে না। এই কারণে কি করতে হবে? সম্মিলিতভাবে আমাদেরকে এটা রুখতে হবে। খালি স্লোগান দিলেই আপনার সংস্কারও হবে না, আর এই সরকারও আপনার শক্তিশালী হবে না। দাবি জানান। আপনি দেখেন প্রতিদিন দাবি জানাচ্ছে। আগে দাবিগুলো কোথায় ছিল? দাবি জানাতে হবে। আমি তো চাই যে হ্যাঁ অবশ্যই কথা বলি। গণতন্ত্রের কি সৌন্দর্যই হচ্ছে যে কথা বলা, আপনার অভাব অভিযোগ আপনি মানুষের কাছে তুলে ধরা। কিন্তু আপনি যখন কথা বলেন, কিন্তু আপনাকে বুঝতে হবে যে 2 মাসের একটা সরকার আপনার সব দাবি মেনে নিতে পারবে না। এই গার্মেন্টস আপনি চিন্তা করেন, 2 মাস পরে বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ। 2 মাস পরে বড়দিন, সেই বড়দিনের অর্ডারগুলো বাতিল হয়ে যাচ্ছে। 20% অলরেডি বাতিল হয়ে গেছে গার্মেন্টসে। জাতীয় স্বার্থ তো আমরা দেখছি না কেউই। আমরা তো মনে করি যে আমার স্বার্থটাই আমি দেখি। প্রফেসর ইউনূসকে আমরা পেয়েছি। প্রফেসর ইউনূসের সমস্যাটা কি? অবশ্যই সমস্যা আছে, কন্ট্রাডিকশন আছে তার মধ্যে। কি কন্ট্রাডিকশন জানেন? একদিকে তিনি নোবেল বিজয়ী, তিনি মানুষের উপরে চড়াও হতে পারেন না, শেখ হাসিনার মতো গুলি করতে পারেন না, করার মতো অবস্থা তার নেই। তার পুরস্কার তাকে এটা বাধা দিয়েছে এবং দেয়াল রচনা করেছে। আর একটা হচ্ছে তিনি সরকার প্রধান।
এই দুইয়ের কন্ট্রাডিকশনের কারণে সরকার দুর্বল, সরকার সহজভাবে কাজ করতে পারছে না, যেটা সাধারণ সরকার যেটা হয়। প্রফেসর ইউনূসকে পাওয়ার পরে আমরা মনে করি আমরা গর্বিত একটা জাতি, যার নামের আগে কাউকে কোনো পরিচয় করে দিতে হয় না। পৃথিবীর বিভিন্ন অঞ্চল, সর্বশেষ যেটা ফিলিপিন, সেটাও তো আমি সঙ্গী ছিলাম, তার সাথে বহু দেশ সফর করেছি। এক নামে তাকে চেনে, তিনি কথা বলেন চমৎকার, যুক্তি দেখান চমৎকার, কিন্তু প্রশাসক হওয়ার মতো অবস্থা আমার বিবেচনা, আমার কেন যেন মনে হয় তিনি এখনও বাংলাদেশের প্রেক্ষাপটে যে প্রশাসন, সেই প্রশাসনের নেতৃত্ব দেওয়ার মতো অবস্থা তার নেই। কারণ তিনি অত্যন্ত ভালো মানুষ দিয়ে কিন্তু কোনো শাসনেই চলা যায় না। তো আপনার বাড়িতেই যদি আপনি খুব দুর্বল থাকেন, দেখবেন যে সবল সেই আপনার হাত থেকে ক্ষমতাটা নিয়ে চলে গেছে। বাংলা সিনেমায় দেখেন যে এক সময় যে বাড়ির মানে নেত্রী বলতে পারেন, যা বা যে বাড়ির প্রধান, তিনি মহিলা, তার হাতে কিন্তু চাবি দেওয়া হতো, শাড়িতে তিনি চাবি বেঁধে তিনি ঘুরে বেড়াতেন, দেখাতেন যে আমার হাতেই সব ক্ষমতা। এই টাইপের সরকার দরকার। আমি শেখ হাসিনার সমালোচনা করতে পারি, কিন্তু আপনি লক্ষ্য করেন কিভাবে কি দুর্দণ্ড প্রতাপে সরকার চালিয়েছে। যদিও এই সরকার শাসন আমরা কখনো মানব না। বাংলাদেশের ইতিহাসে এই সরকার আমাদেরকে অনেক পেছনে ফেলে দিয়েছে। লুটের রাজত্ব, আইনমন্ত্রীর ইশারায় চলতো আদালত, তা আইনের শাসনটা কোথায়? তা আমরা যে বলি ওই যে মিডিয়া, আমাকে তো আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে, আমরা ব্যর্থ হয়েছি সর্বক্ষেত্রে। মিডিয়ার লোকদের বিরুদ্ধে মামলা হচ্ছে, এটা আমার কাছে খুব লজ্জাস্কর। মামলা হতে পারে অন্য কারণে, ওই যেটা বললেন, এটা সংবাদ সম্মেলন হতো, আপনারা নিশ্চয়ই সবাই সাক্ষী, 2 ঘন্টা ব্যাপী সংবাদ সম্মেলন। আমাদের সহকর্মীরা প্রশ্ন করতেন, প্রশ্ন নয় প্রশংসা করতেন। প্রশংসা ছিল 2 ঘন্টা ব্যাপী, কাজের কাজ, কথার কথা কিছুই না, নিউজ হয়তো 2 লাইন, কিন্তু খালি প্রশংসা করতেন। এই প্রশংসাই তিনি পছন্দ করতেন। আমি 15 বছরের শাসনকালে কোনোদিন কোনো দাওয়াতই পাইনি প্রেস কনফারেন্সে, অথচ আমি ভয়েস অফ আমেরিকার 28 বছর যাবৎ কাজ করেছি, সেটাতেও আমি দাওয়াত পাইনি। সমালোচনা তিনি পছন্দই করতেন না। তো সেই অবস্থায় সমালোচনা পছন্দ করতে হবে। প্রফেসর ইউনূস সাহেব বলে দিয়েছেন যে আমার সমালোচনা করেন, গঠনমূলক সমালোচনা হতে হবে। আমি ফিলিপিনের শাসনের কথা আপনারা জানেন, মার্কোসের নাম শুনেছেন? মার্কোসের 20 বছর শাসন করেছিলেন। 80-র দশকে তার সরকারের পতন হয়। পতনের পরে একটা অভিজ্ঞতা আপনাদের আমি শেয়ার করি। সেদিন পতনের পরে পুরাজন একুইনো ক্ষমতায় আসলেন। একুইনো ক্ষমতায় আসার পরে সংবাদ মাধ্যমে এমন সব খবর ছাপা হতে থাকলো, অবাধ স্বাধীনতা, এখনকার কথা আমি বলছি, আমাদের প্রেক্ষাপটে অবাধ স্বাধীনতা। এই স্বাধীনতার মধ্যেই হঠাৎ করেই মানে একদিন কোন জেনারেল আরেক জেনারেলের সঙ্গে বসে কোথায় আলোচনা করেছেন, এইটাও কিন্তু পত্রিকায় ছাপা শুরু হয়ে গেল। তখন তিনি বার্তা সম্পাদকদের ডাকলেন, ডেকে বললেন, দেখেন আপনাদের হাত বাঁধা ছিল, আমি খুলে দিয়েছি, কিন্তু আপনারা যেভাবে যাচ্ছেন তাতে কিন্তু আবার হাত বাঁধা হবে। আমার জন্য খুব দুর্ভাগ্য হবে এই ব্যবস্থা করার, যদি আমাকে কড়াকড়ি করতে হয়। এই বিপ্লবও হয়তো একদম ব্যর্থ হয়ে যাবে। তাই আপনারা প্লিজ, দেশটা আপনাদের, দিনের শেষে দেশ আপনাদের। আজকে হাসিনা না খালেদা নাকি প্রফেসর ইউনূস না তারেক রহমান ক্ষমতায় আসছেন, এটা দেখার বিষয় না। দিনের শেষে কিন্তু দেশটা আমাদের, দেশটা বাঁচাতে হবে। দেশ নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে এখন। এই ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আমি আগেই বলেছিলাম, রাষ্ট্র গঠনের যে মূল চেতনা, এই চেতনা যদি কোনো কারণে চ্যালেঞ্জের মুখে পড়ে, তাহলে আমরা সবাই অপরাধী হব। আমাদেরকে জবাবদিহি করতে হবে। আর এই জবাবদিহিতা নাই বলেই আজকে বাংলাদেশের সংকট। আপনারা যত সংস্কারের কথা, সংস্কার করে কী হবে? খাতায় আসবে এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, কিন্তু আমি করলাম না। প্রফেসর ইউনূস সাহেব যদি কোনো কারণে সব সংস্কার করেও যান,
আপনাদের ভাষায় যারা বলেছেন পক্ষে, পরের সরকার রাজনৈতিক সরকার আসতেই হবে, সেই সরকার মানল না, তখন আপনি কি বলবেন? আবার আন্দোলনে যাবেন? কতবার রক্ত দিবেন বলেন? মানবে না, মানেন না তো। আমরা তো দেখি সরকার বদলায়, এমন সব রাজনীতিবিদ আছেন সরকার বদলায় তিনিও বদলে যান। কমিটমেন্ট বলতে কিছু নেই। এই কমিটমেন্ট যদি আপনার না থাকে তাহলে আপনি কোনো অবস্থাতেই আজকের এই সংসদের যে বিতর্ক হলো, এই বিতর্ক থেকে অনেক কিছু শেখার আছে। আমি অনেক কিছু শিখেছি, বিশ্বাস করেন, আমার কাজে লাগবে ভবিষ্যতে। কারণ আপনারা অনেক কিছু, অনেক দিক, আমার মনে হয় রাজনীতিবিদদের সামনে যদি এই কথাগুলো আপনারা বলতে পারতেন, তাহলে রাজনীতিবিদরা বুঝতেন যে তারা আসলে কোথায় ভুল করেছে। আর এই শান্ত পরিবেশ যদি থাকতো, ওই সংসদে আমরা অনেক কিছু দেখেছি। আমি আজকে আর তিক্ততা বাড়াতে চাই না, এই সংসদে অনেক কিছু দেখেছি। ব্যক্তিগত আক্রমণ, যা প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে পরিস্থিতিটা অন্যরকম করে দেওয়া, এক পক্ষীয় কথা বলা। আর মানুষের পক্ষে, মানুষ তো ভোট দিতেই পারেন না, আপনারা তো কেউ ভোট দিতে পারেন নাই, তাইলে এই দুঃখের কাহিনী কাকে বলবেন? এই পরিবর্তন ছাত্র জনতার যে বিপ্লব, এই বিপ্লব তো হতে বাধ্য ছিল। খালি কোটা আন্দোলন কি এই বিপ্লবের সূচনা করেছে? মানুষ তো বিরক্ত ছিল। ওই যেটা হাসান আহমেদ কিরণ যেটা বলেছেন সত্য, এমন কোনো সেক্টরের মানুষ নাই, শ্রমিক থেকে শুরু করে সবাই পরিবর্তন চেয়েছে বলেই পরিবর্তনটা হয়েছে। পরিবর্তন ধরে রাখার দায়িত্ব আমাদের সবার। এখন যদি আমরা আমাদের ভুলে যদি আবার আমাদের হাত পা বাঁধা হয়ে যায়, মুখ বন্ধ হয়ে যায়, তাহলে আপনি কাকে দায়ী করবেন? দিনের শেষে কিন্তু আমরাই। মানুষ যাতে হতাশ না হয় সেই দিকটা আমাদের নজর রাখতে হবে। বাজার পরিস্থিতিটা মনে করেন, আমরা সবাই তো এই দেশেরই সবারই সন্তান, আমরা জানি বাজারের পরিস্থিতি কি। আগে সিন্ডিকেট ছিল, সিন্ডিকেট ভাঙে নাই, সিন্ডিকেট এখনও আছে। মানুষ কেউ মানতেই রাজি না যে একটা বন্যা হয়েছে দেশে, বর্ষা এখন চলছে, জিনিসপত্রের দাম বাড়তে পারে, এটা কেউ মানতে রাজি না। কারণ ইউনূস সাহেব বলেছেন পরিবর্তন হয়েছে, তো পরিবর্তন যখন হয়েছে তাইলে আমাদের জিনিসপত্রের দামও কমাতে হবে, এবং আমিও কমানোর পক্ষে। ছাত্র জনতার বিপ্লবী হত্যাকারীদের বিচার প্রক্রিয়া নিয়ে আপনার বিশ্লেষণ কি? একটা প্রশ্ন আসছে। আমি চাই বিচার হোক, বিচার না হইলে আবার ফিরে আসবে। আর ফিরে আসার জন্য যা যা করণীয় তা শুনছেন। শেখ হাসিনা সম্ভবত মধ্যপ্রাচ্যের একটি দেশে চলে যাচ্ছেন, আমরাই ফার্স্ট খবরটা দিয়েছি এই কয়েকদিনের মধ্যেই। কিন্তু তার সংগঠন আছে, 34% ভোট তারা পায় এমনিতেই। তো আপনি আওয়ামী লীগের রাজনীতি যদি আওয়ামী লীগকে যদি ঢেলে সাজানো না হয়, নতুন নেতৃত্ব না আসে, তাইলে এদেশের মানুষ হয়তো গ্রহণ করবে না। কিন্তু এটা নির্ভর করে পরিস্থিতির উপর। আপনি যত বিলম্বিত করবেন নির্বাচন, সত্য কথা বলছি, তাইলে কিন্তু সংকট তৈরি হবে। কারণ ওই সরকারে রাজনৈতিক প্রতিনিধিত্ব নেই। রাজনৈতিক প্রতিনিধিত্ব না থাকার কারণে সরকার দুর্বল হচ্ছে। এই সরকারকে সবল করতে হলে রাজনীতি লাগবে। আজকে বিকেলে সম্ভবত প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির সংলাপ হবে। সংলাপে কি হয় জানি না, তবে তারা বোধহয় এই কথাটাই বলার চেষ্টা করবেন যে আসলে সংস্কার দ্রুত সম্পন্ন করে নির্বাচন দেন। সবাই কিন্তু সময় দেওয়ার পক্ষে, তবে অনাগতকাল তো সময় দেওয়া যাবে না, দেওয়া ঠিকও হবে না, আপনারা যে যুক্তিই দেখেন না কেন। যাই হোক, হত্যাকারীদের বিচার প্রক্রিয়া নিয়ে আপনার বিশ্লেষণকে বলছেন আমি খুব সন্দিহান। সাংবাদিকতা করি তো, এই জন্য সবসময় খালি নেগেটিভ চিন্তা করি। আমি সন্দিহান এই কারণে, মানুষ তো একই, বেচার কেনা বেচা হচ্ছে না। এত লোক বাইরে গেল কিভাবে? কয়েক হাজার লোক এখন আশেপাশে সবাই, কেউ আসামে, কেউ মেঘালয়ে, কেউ ত্রিপুরায়, কেউ কলকাতায় বসে আছেন। কিভাবে গেলেন এরা? সহজ প্রক্রিয়া। এটা আসলে নানাভাবে নানা হাত হয়ে টাকা পয়সার খেলা চলে গেছে। তারা তো আর বসে নাই, তারা নানা খেলা খেলবেন। রাজনীতি দিয়েই মোকাবেলা করতে হবে। অস্ত্র দিয়ে মোকাবেলা করতে গিয়েই শেখ হাসিনার এই যে বিপ্লবে যে এত লোক মারা গেল, এটি অন্যতম কারণ। বিচার প্রক্রিয়াটা স্বচ্ছ হোক, ট্রাইব্যুনাল হয়েছে, সেটা আমি চাই। আরেকটা হচ্ছে যে যত বিলম্বিত হবে সেই বিচার নিয়ে আর সংশয় থেকেই যাবে। বিচার প্রক্রিয়াটা তারা দ্রুত সম্পন্ন করতে হবে। সজীব ওয়াজেদ জয় মার্কিন লবিস্ট ফার্ম ভাড়া করেছে, এর মাধ্যমে আওয়ামী লীগ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কী সুবিধা প্রত্যাশা করছে?
লবিস্ট ফার্ম তো সম্ভবত শুনেছি $2 মিলিয়ন দিয়ে বোধহয় করেছেন সম্ভবত, নাকি এরকমই। লবিস্ট ফার্ম তো আগেও তাদের ছিল, এবারও করেছেন। তারা তাদের বক্তব্যটা দেবেন। আমেরিকাতে এটা লবিস্ট ফার্ম কিন্তু এটা আইনসিদ্ধ, আইনে কভার করে। লবিস্ট ফার্ম আছে রেজিস্টার্ড, তো তারা তাদের কথা বলবেন, আমরা আমাদের কথা বলবো যারা বিপ্লবের পক্ষের লোক। তো আমরা তো সবাই বিপ্লবের পক্ষের লোক এখানে, সরকারি আর বিরোধী দুই পক্ষে মিলে তো একই জিনিস, স্পিরিট তো একই। তো সেই কারণে আমার মনে হয় এইটা নিয়ে অডিট হওয়ার কিছু নেই। এবং আওয়ামী লীগ সুবিধা মানে কি, আওয়ামী লীগ তার কথাটা বলতে পারবে, এখন তো সে কথা বলতে পারছে না। একটা লোক তো পাওয়া যাচ্ছে না এখন, কেউ তো এসে দাঁড়াচ্ছে না যে আমি আওয়ামী লীগ করি। সেই জন্য পরিস্থিতি আবার দ্রুত পাল্টাতেও পারে। কারণ মানুষ যদি হতাশ হয় আবার চিন্তা করবে যে আমি বোধহয়, যেটা তিউনিসিয়ায় হয়েছে, যেটা মিশরে হয়েছে, এই দুইটাতে তো আমি দুইটা উপর মানে আপনাদের দুইটার সামনে কি আনলাম, আমি হতাশার জন্য বলি নাই, আমি বলছি যে এই ধরনের ঘটনা ঘটে পৃথিবীতে, বাংলাদেশের বাইরে না। বিদায়ী সরকারের অনেক নেতা বিদেশে চলে গেছেন, এটিকে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা বলা যায় কিনা? এ তো এক বাক্যে সবাই বলবেন যে এটা অবশ্যই ব্যর্থতা। তবে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আইন শৃঙ্খলা বাহিনী তো ছিল অসংগঠিত, তারা দায়িত্ব আজকে নিশ্চয়ই লক্ষ্য করেছেন আপনারা আসার সময় যে ঢাকার রাস্তায় কিন্তু সেনাবাহিনী ওই ট্রাফিক কন্ট্রোল করছে। এর থেকে আমরা কি পেলাম? আমরা পেলাম পুলিশ কোনো কাজ করছে না। তো তারা কোথায়, এটাও তো বুঝতে হবে। তারা কী ব্যবস্থায় আছেন সেটা তো আপনারা জানেন। এই জন্য বললাম যে এই সবাই আইন শৃঙ্খলা কেন, অনেক রাজনৈতিক নেতারা সহযোগিতা করেছেন দেশ ত্যাগ করার জন্য। তো এটা আপনারা নিশ্চয়ই জানেন, না জানার কোনো কারণ নাই, আমি আর নাম বলছি না। সংবিধান পুনর্লিখনের কাজটি অন্তর্বর্তী সরকারের করা যৌক্তিক মনে করেন কি? আমার ব্যক্তিগত মত হচ্ছে এটা পুনর্লেখন না বলে সংস্কার হইলেই বোধহয় ভালো হতো। কিন্তু পুনর্লেখন হইলে বিপদ, এটা রাজনীতির কাজ না, এটা জনগণের কাজ। এটা আরেকটা হইতে পারে, তারা লিখে একটা গণভোট দিবেন, এই গণভোট দেওয়ার পরে বলবে জনগণ যা চেয়েছে তাই হয়েছে। এটা করার তাদের ভেতরে একটা পরিকল্পনা আছে। সেনা শাসন আসার শঙ্কা আছে কিনা? আমি তা মনে করি না। কারণটা হলো, সেনা শাসন আসবে কখন? যদি আমরা ব্যর্থ হই। আর আমরা যদি ব্যর্থ না হই তাইলে তো সেনা শাসন আসার কোনো সম্ভাবনা নাই। সেনা শাসন কেন আসে? নানা খেলাও হয়, সেনা শাসন আনার জন্য পরিকল্পনা থাকে। তবে জেনারেল ওয়াকার সেনা শাসন যদি চাইতেন তাহলে শুরুতেই আনতে পারতেন। আর আরেকটা কথা বলি, সেনা শাসন সম্ভব নয় এখনকার যুগে। কারণ কি জানেন? আফ্রিকার কয়েকটা দেশে আছে, বাংলাদেশের এইড বন্ধ হয়ে যাবে, বাংলাদেশের যত সহযোগিতা আছে সব বন্ধ হয়ে যাবে। কারণ আমেরিকা সেনা শাসনের বিপক্ষে অবস্থান নিয়ে রাখছে, এই জন্য তারা এন্ডোর্স করবে না, জাতিসংঘ মানবে না। সেনা শাসন আসার সম্ভাবনা কম। তবে সামাজিক বিশৃঙ্খলা হতে পারে। এই বিশৃঙ্খলা কি হবে সেটা আমি নিশ্চিত করে বলছি না যে সেনা শাসন আসবে না। তবে আমি চাই, মনে প্রাণে চাই সেনা শাসন যাতে না আসে। আমরা যাতে আমাদের সমস্যা আমরাই মোকাবেলা করতে পারি, সমাধান করতে পারি। আমরা যদি না পারি তাহলে এই ব্যর্থতা শুধু এইটুকু না। শেষ কথা বলি, এই কথাটা বলে, বিপ্লব যদি ব্যর্থ হয় বাংলাদেশ ব্যর্থ হবে।